সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান কবি ও কবিতার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা স্বনির্বাচিত কবি হিসেবে আমরা সকণ্ঠে কবির কবিতা শুনবো আমাদের আজকের আলোচনা পর্ব সাজিয়েছি। এর সাথে রয়েছে নিয়মিত যে পরিবেশনা, বই পরিচিতি এবং আবৃত্তি। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই স্বরচিত কবিতা আমাদের আজকের নির্বাচিত কবি আসাদুল্লাহ। আসুন তার সকণ্ঠে তাঁর একটি কবিতার উচ্চারণ শুনি। বাগেশ্বরী, তোর মনে আছে গোল্লাছুট দার বান্ধা খেলার অবাধ হুল্লোর, পাট করে ডগায় কাফিলার আঠা, ফড়িং ফাঁদ, চৈত্রে রঙিন পাতা গাব গাছ, গাবতলার প্রিয় চত্বর, মিষ্টি কষা গাব ফুল মনে পড়ে? দুই হৃদয় দুদিকে তখনই মেরেছিল কাঁদ, ভোরের পেছনে লাগা সকালের মতো, গোধূলির পেছনে মায়ামুগ্ধ সন্ধ্যার মতো। এই ফাঁকে কত চৈত্র, বর্ষা, শ্রাবণের ধারাপাত, তোর পরের সংসার, আমার ঘরের পরবাস। ভেতরে ভেতরে কত টায়ে টায়ে থাকি, বাসের ট্রেনের ছাদে চড়ি, ঈদ এলে বাড়ি যাই, তোর ছায়াও পাই না। তোর কি বাপের বাড়ি নাই? ঈদ যায়, শুক্র শনি যায়, রাত আসে, স্মৃতির ডেরায় ঢুকি। একবার তোর কানের দুল হারালো, সে কি খোঁজাখুঁজি? শুয়ে শুয়ে বাগেশ্বরী, তোরে আমি দুল খোঁজাখুঁজি। মন মরা ক্লান্ত দেহ, চোখ বুজে দেখি, এত কাছে শোনা তুই কলিজার শোয়া চান পাখি, এত কাছে শোনা তুই কলিজার শোয়া চান পাখি। প্রিয় দর্শক, এবার আমাদের আয়োজন আজকের আলোচনা পর্ব। আজকের আলোচনা পর্বে আমরা এমন একজন কবিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি সমকালীন বাংলা কবিতার একজন খ্যাতিমান শক্তিমান কবি নয়, যিনি বাংলা কবিতাকে এখনো এই সময়ে একদম নিজের যে আলাদা স্টাইল, আলাদা বৈশিষ্ট্যে স্বতন্ত্র কবি হিসেবে বাংলাদেশের কবিতাকে উচ্চ জায়গায় নিয়ে গেছেন। আমাদের যিনি 70-এর দশকে লিখতে আসছেন, স্বাধীনতোত্তর বাংলা কবিতার যে তরুণ তুর্কিদের কথা বলি, তারই প্রধানতম হচ্ছেন কবি কামাল চৌধুরী। আমরা আপনার সম্পর্কে একদম সর্বশেষ যদি আসি, যে আপনার এবার ভারতের কলকাতা থেকে আপনার দেজ যে অন্যতম একটি প্রকাশনা সংস্থা, সেখান থেকে আপনার শ্রেষ্ঠ কবিতা বেরিয়েছে। আমরা জানি আপনার কবিতার বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, হিন্দিতে, ইংরেজিতে। বিশেষ করে সম্প্রতি আমাদের ধারণা যে একটি গ্রন্থ বেরিয়েছে আরবি ভাষায় আপনার অনুবাদ, কবিতার অনুবাদ, যে বইটির নাম কাসাইদ মুক্তারা। বাঙালি কবির প্রথম আপনি, যিনি সৌভাগ্যবান বলবো, যে আপনার কবিতার আরবিতে অনুবাদ গ্রন্থ বেরিয়েছে মিশর থেকে। এটা আমার জন্য আসলে খুবই গৌরবের, কারণ আমিও আসলে দেখেছি যে খুব বেশি কিন্তু আমাদের কবিতা সেভাবে অনুবাদ হয়নি। তো আমার একটা সিলেক্টেড পোয়েমস, অর্থাৎ নির্বাচিত কবিতা যেটা ইংরেজিতে বেরিয়েছে, সেই ইংরেজি কবিতাগুলো থেকেই আসলে মূলত নিয়ে আমার এই কবিতার অনুবাদ হয়েছে, এবং সেটি প্যালেস্টাইনের একজন বিখ্যাত অনুবাদক সেটা করেছেন। এবং আমি খুবই সৌভাগ্যবান বলবো সেই অর্থে যে মিশরের একটা প্রকাশনা সংস্থা কায়ান পাবলিশিং হাউস, তারা এবার, এটা জানুয়ারির থেকে, এটা মানে জানুয়ারি মাসে হয়েছিল কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এটা প্রতি বছরই তাদের হয়, এবং করোনার কারণে প্রত্যেক দেশেই কিন্তু এখন কিছু বন্ধ ছিল, আপনারা জানেন। তবে এবারে কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা ফিজিক্যালি হয়েছে আর কি, সেই বুক ফেয়ার আমার এই আরবি বইটা বেরিয়েছে, কাসাইদ মুক্তারা, কামাল চৌধুরী কাসাইদ মুক্তারা, এরকম, অর্থাৎ নির্বাচিত কবিতা, আমার কবিতা নিয়ে। তো এটি আমি জানি না আসলে, মানে আপনি যেটা বললেন, আমাদের দেশের যে কবিতা ওভাবে অনুবাদ হয়নি, এবং আরবি ভাষার যে আসলে এটা তো একটা বিশাল জনগোষ্ঠী, এবং সেই ভাষাভাষী অঞ্চলও খুব, মানে অনেকগুলি রাষ্ট্র কিন্তু আছে, এবং আফ্রিকা পর্যন্ত প্রচুর পাঠক
এবং আমার কবিতা যদি এভাবে তাদের কাছে পৌঁছয়, এবং আমি দু একজনকে যারা যেটা ভালো জানেন এবং এরকমও অনেকে আমার বলেছেন যে অনুবাদ যদি ভালো হয় স্বাভাবিকভাবে সেটা পৌঁছবে, এবং অনেকেই বলেছেন যে অনুবাদও যিনি করেছেন তিনি যেহেতু বিখ্যাত একজন অনুবাদক, তিনি ভালো অনুবাদ করেছেন। তো আমি আশা করছি যে আমার কবিতা আরবি ভাষাভাষী অঞ্চলে যে যারা কবিতা ভালোবাসেন তাদের কাছে বা সেই পাঠকদের কাছে আদৃত হবে, এটা আমার প্রত্যাশা। আমরা জানি যে আপনি 1974 সাল থেকে লিখছেন। আপনার প্রথম গ্রন্থ বের হয় 1981 সালে, মিছিলের সমন্বয়সী। এই একটি কাব্য গ্রন্থ দিয়ে বাংলা কবিতায় কিন্তু আপনি আপনার আগমন বার্তা দিয়েছেন অত্যন্ত শক্তিশালীভাবে। সেইখানে অনেকেই আপনার যারা কবিতা নিয়ে আপনার আলোচনা সমালোচনা করে তারা বলেছেন যে শামসুর রহমানের প্রভাব আছে এই গ্রন্থটিতে। এই সম্পর্কে জানতে চাই, আর আমি আরো জানতে চাইছি কবিতা কি আসলে, কেন? কবিকে তো শেষাবধি সত্যিকার অর্থে আসলে তার দেশ সমাজ এবং কালের কণ্ঠস্বরে উঠতে হয়। তা আমি আমার কবিতায় সেই চেষ্টাটা আমি সবসময় করি। কতটা উঠতে পেরেছি সেটি অবশ্যই পাঠক বিবেচনা করবে। এবং আমার যে মিছিলের সমন্বয়সী যে গ্রন্থটা, সেটা কিন্তু এমন একটা সময়ের রচনা যে আপনারা জানেন যে আমরা আসলে যেই সময়টা কবিতা লিখতে শুরু করেছি, যে আমরা কিন্তু স্বাধীনতা উত্তর কালের যে প্রথম যে প্রজন্ম, সে অর্থে অর্থাৎ 70-এর কবি, এবং তখন কিন্তু আমাদের বিশাল একটা অর্জন, স্বাধীনতা পেয়েছি এবং পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যে আসলে স্বপ্নভঙ্গ, এবং স্বপ্নভঙ্গের পরে যে একটা প্রতিবাদের একটা সময়, সেই সময়ের কবি কিন্তু আমরা। অর্থাৎ সেই সময় যে আমাদের যে একটা আন্দোলন সংগ্রাম সবকিছুর ভেতরে কিন্তু কবিতাকে তৈরি করতে হচ্ছে। কবিতাকে শুধুমাত্র বিবরবাসী কবি হিসেবে নয়, শুধুমাত্র আমি একটা নির্জন কোনো কবিতা নয়, এই কবিতা হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্যিকারে, মানে অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বাধীনতা সবকিছুকে এবং প্রতিবাদের একটা বিষয়, সবকিছু মিলে কবিতাকে তৈরি করতে হচ্ছে। তো এই সময় আসলে আমি যে নামটা দিয়েছিলাম মিছিলের সমন্বয়সী, এই নামটা এই জন্যই দেওয়া যে আমি নিজেকে তখন এভাবে ভেবেছি যে আমি তো এই মিছিল, যে মিছিলটা আসলে সংগ্রাম আন্দোলন থেকে শুরু করে, অর্থাৎ মানুষের যে অগ্রযাত্রা মিছিল, মানুষের যে প্রতিবাদের দ্রোহের যে মিছিল, মানুষের যে অর্জন অর্থাৎ প্রেমের যে মিছিল বা মানুষের ভালোবাসার যে মিছিল, সবকিছু মিলে কিন্তু এই মিছিলটা আমাদের। অর্থাৎ আমরা দেশটাকে ভালোবেসেছি, সেই ভালোবাসার বিরুদ্ধে যখন একটা বিপ্রতীপ সময় এসেছে, বিপরীত সময় এসেছে, তার বিরুদ্ধে একটা লড়াইও কিন্তু কবিতার ভেতরে আছে। তো সবকিছু মিলে এই কবিতার মধ্যে আমরা সেই জিনিসটাকে আনতে চেষ্টা করেছি বলেই মিছিলের সমন্বয়সী নামটা হয়েছে। আপনার সম্পর্কে আপনার যে আলোচক যারা আছে, কবিতার পাঠক এবং আলোচক, আপনাকে বলে যে প্রেম এবং দ্রোহ দুটোই কাজ করছে আপনার ভেতরে। আপনার সেই সতীর্থ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যিনি লিখলেন যে বাতাসে লাশের গন্ধ, এই যে আপনি যে একটা প্রতি বিপ্লবের সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আপনারা এই কবিরা, বিশেষ করে যারা লেখক কবিরা এগিয়ে আসলেন, সেই সময়টাতে যে বঙ্গবন্ধুর কবিতা নিয়েও আপনি কিন্তু প্রথম যাত্রী, আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কবিতা লিখেছেন। সেই সময়টাতে আপনার সতীর্থদের নিয়ে একটু কথা বলতে চান যে আপনারা কিভাবে এগুলেন। যেমন একটি আপনারা যে আপনাদের প্রথম গ্রন্থ বের হবে, সেখানে কিন্তু আপনারা বন্ধুরা মিলে একটি প্রকাশনা করলেন, যে সেই প্রয়োজনটি কেন হলো? না, সে সময় তো আসলে অনেকেই লিখেছেন, আমরা মানে আমিও সেই বলবো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে কবিতার যে প্রতিবাদী মিছিল বা কিংবা কবিরা যে বিবেকের কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিল, সেই সময়ের আসলে কবিদের যে যাত্রা, সেখানে আমি নিজেও সামিল ছিলাম এবং প্রতিবাদ করেছি, আমার কবিতা ছাপা হয়েছে, আমার অনেকেই লিখেছেন। আসলে এটা তো তখন আমাদের যে আমরা চেয়েছি যে আমরা কবিতার মাধ্যমে সেই ঘাতক শক্তির বিরুদ্ধে, সামরিক শক্তির বিরুদ্ধে অর্থাৎ একটা আমরা আঘাত করতে, এবং সেই জন্যই কিন্তু আস্তে আস্তে দেখা গেছে যে কবিতার মাধ্যমে যে প্রতিবাদটা হয়েছে, সেই প্রতিবাদটা একটা সময় সংঘবদ্ধ হয়েছে। আগে বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে, যেমন হয়তো আমরা সমকাল পত্রিকায় লিখছি, কিংবা জয়ধ্বনি পত্রিকা, আপনি যে কবিতার কথা বললেন, জয়ধ্বনি পত্রিকা 1977 সালে ফেব্রুয়ারিতে আমার কবিতা ছাপা হয়েছিল। তো সমকাল পত্রিকা, সেখানে অনেক কবিতা ছাপা হয়েছে, এরকম বিভিন্ন পত্রিকা ছাপা হয়েছে। কিন্তু পরে একটা সময় 1978 সালে এসে এই কবিতাগুলো অর্থাৎ যারা লিখছেন তাদেরকে নিয়ে সেই সময় কয়েকজন
তারা খুব সাহস করে আরেকটি সংকলন করেছিল এলাশ আমরা রাখবো কোথায়। এভাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আরো অনেকগুলি প্রতিবাদী সংকলন প্রকাশিত হয়েছিল সে সময়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন সেটা হচ্ছে যে কবিতা কি এই বিষয়ে। এটা খুব জটিল প্রশ্ন আসলে। এটা আমার মনে হয় যে সকল কবিকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং কোনো কবি ঠিকভাবে উত্তর দিতে পারেন না বলে আমার ধারণা। আসলে হচ্ছে যে কবিতা এমন একটা জিনিস, যেমন আমি সবসময় বলি যে কবিতা আসলে কাউকে সেভাবে শেখানো যায় না। কবিতা ভেতর থেকে আসে এবং এটাকে অনুভব করতে হয়, এটা উপলব্ধির একটা বিষয়। মানে অনেক কিছুর মধ্যে একটা ছাঁচ আছে, কবিতার ভেতরে একটা ছন্দ মাত্রা হিসেবে ছাঁচ আছে, একটা গণিত আছে, কিন্তু কবিতা গণিতেরও বাইরের কিছু একটা। সেজন্য আসলে এটা অনুভব করতে হবে, কবিতাকে উপলব্ধি করতে, বুঝে নিতে হবে কোনটা কবিতা। এবং সেজন্যই যে যাদের বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের হৃদয়ে আকর্ষণ করে সেটাকে আমরা উত্তম কবিতা বলি। হারের গল্প যে কবিতাটি, এখানে আপনার একজন কবিতা পাঠক এবং বলেছে রবীন্দ্রনাথ এবং জীবন দাসের যে যৌথ প্রভাব পরিলক্ষিত হয়েছে। বলছে যে এই তো হারের গল্প, আজ রাতে বিচ্ছিন্ন বধির পরশ্রী কাতর মাংস এতদিন আঠালো স্বভাবে বেঁধে রেখে আজ ফিরিয়ে নিয়েছে তার অন্ধমুখ। এই যে কবিতাটি, এই কবিতাটি জীবন দাস এবং রবীন্দ্রনাথের প্রভাব আছে, এটি দোষের নয়। প্রভাব তো থাকতেই হবে, কারণ আমরা তো পূর্বসূরীদের তারা যে পথটা তৈরি করেছেন সেই চমৎকার পথের উপর দাঁড়িয়ে আমরা একটা নতুন আবার আরেকটা পথ তৈরি করার চেষ্টা করি। কবির কাজ হচ্ছে নতুন পথ তৈরি করা, এবং এই পথটা যদি কবি তৈরি করতে না পারেন, যেমন জীবন দাস যদি নিজের পথ তৈরি করতে না পারতেন, রবীন্দ্রনাথ তো সারা বাংলা সাহিত্যকে সেভাবে আচ্ছন্ন করে রেখেছেন। তো এই যে এটা একটা ভাষা তৈরি করা, শামসুর রহমান একটা কাব্য, শামসুর রহমান একটা কাব্য ভাষা তৈরি করেছেন। কিন্তু আপনাকে দেখতে হবে যে কবি, যিনি প্রকৃত কবি, তিনি কিন্তু অন্য সকলের কাব্য ভাষা থেকে একটা আলাদা কাব্য ভাষা নিয়ে কিন্তু যখন নিজের পায়ে দাঁড়াবেন তখনই তিনি আসলে প্রকৃত কবির একটা জায়গায় উপনীত হবেন। তো সেটা হচ্ছে যে সকল কবিরই আরাধ্য। তো সেই জন্য আসলে পূর্বসূরীদের প্রভাব শামসুর রহমানের ক্ষেত্রে এই অভিযোগ ছিল। অভিযোগ আমি অর্থে বলছি না, এটা সবার ক্ষেত্রে থাকে। কারণ হচ্ছে যে একটা চর্চা করতে করতে একটা অর্থাৎ নিজস্ব ভাষা তৈরি করা, এটা যেহেতু হঠাৎ করে হয় না, স্বাভাবিকভাবেই কিন্তু পূর্বসূরীদের কাছ থেকে আমাদের অনেক কিছু গ্রহণ করতে হয় এবং এমনকি সমকালেরও প্রভাব অনেক সময় থাকে। আপনি একই সাথে পেশায় বাংলাদেশ সরকারের সর্বোচ্চ যে পদটি, সেটি মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ যেটি হচ্ছে জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক। কিন্তু আমরা মনে করি যে আপনি কবি হিসেবেই জনমানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত। ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরীর যে আমরা মনে করি কবি কামাল চৌধুরী অনেক শক্তিশালী, এটির একটু ব্যাখ্যা দেবেন। এই জীবনযাপনের কোলাহলের মধ্য থেকেও কিছুটা সময় আলাদা করে ফেলতে হয়। তো সেটাতে কতটা সফল হতে পেরেছে সেটা জানি না, পাঠক আমাকে এবং সমকাল কিংবা পরবর্তী সময় কিভাবে নেবে সেটা বলতে পারবো না। তবে আমি সরকারি চাকুরি যে দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে, এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং তারপরে আমাকে যখন জাতির পিতার জন্ম শতবার্ষিকীর জাতীয় কমিটি, যেটা সেই জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করেছি এরা আমার জন্য খুবই গৌরবের, এটা অসাধারণ গৌরবের। কারণ এরকম একটি মহেন্দ্র ক্ষণের আমি একবার সার্বক্ষণিক একজন কর্মী হিসেবে কাজ করতে পারবো, একটা সমন্বয়ক হিসেবে কাজ করতে পারবো, এটা আসলে আমার কল্পনাতে কখনো ছিল না। কারণ একটা সময় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি, আর আজকে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালন করার সুযোগ হয়েছে। তো এটা খুবই, আমি মনে করি আমার জন্য অত্যন্ত একটা গৌরবের একটা বিষয় হয়েছে। কবিতার তিনটি বিষয় আমি সবসময় আমার মনে হয় যে একটি হচ্ছে মানুষ সমাজ, আর একটি হচ্ছে প্রেম প্রকৃতি এবং ধর্ম বা আধ্যাত্মবাদ। তো এর বাইরে তো আসলে কি কবিরা লিখতে পারে কিছু? আপনার কি মনে হয়? যে কোনো ভাষায় মৌলিক শব্দ খুব বেশি নেই, প্রেম, ভালোবাসা, যুদ্ধ, এসবই আসলে আমার কাছে মনে হয় যে এগুলি ক্ষুধা, এসবই মৌলিক মনে হয়, কারণ এর উপরে কিন্তু ভিত্তি করে সবকিছু দাঁড়ায়। কিন্তু এই যে
মৌলিক শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে ব্যবহার করে কি করে একজন কবি আলাদা হয়ে যায়। সবাই কিন্তু এটা ব্যবহার করছে, সেখান থেকে অনেক শব্দ তো আছে, শব্দ ভান্ডার তো অবশ্যই থাকে, কিন্তু আপনি যখন ভেতরের কবিতাকে সত্যিকার আবিষ্কার করতে যাবেন তখন শুধুমাত্র এই শব্দের উপরে নির্ভর করে হবে না, উপলব্ধিকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে হবে, এবং এই জায়গাটা আসলে কে কিভাবে নেবেন সেটা কবি বলতে পারবেন। কারণ কিন্তু তার জন্য তাকে কিছু প্রকরণ আছে, যেমন ধরেন আমাকে ছন্দটা শিখতে হচ্ছে, কিন্তু ছন্দটা শিখলেই কি আসলে আমার চলবে? মনে করুন যে আমি একটা ভবন নির্মাণ করতে পারলাম, কিন্তু অর্থাৎ ভবন নির্মাণের প্রকৌশলটা জানলাম, কিন্তু সেখানে কিভাবে এটাকে সাজানো হবে সেটা কিন্তু আরেকটা মানে কাজ। অর্থাৎ ছন্দমাত্রা হিসেবের বাইরেও একটা নান্দনিক বিষয়, অর্থাৎ রক্ত মাংস দেওয়া কবিতাকে, সেটা কিন্তু কবির কাজ। তো এটি শুধুমাত্র আসলে শুধু শব্দ দিয়ে হয় না। অনেকে বলেন যে কবিতা হচ্ছে শব্দের খেলা, শুধু শব্দ দিয়ে না, এটা শব্দ এবং উপলব্ধি, বাস্তবের সঙ্গে স্বপ্ন, সবকিছু মিলিয়ে একটা ভিন্ন একটা জগৎ তৈরি করতে হয় কবিকে, এবং প্রতিনিয়ত সেই জগতে তাকে মানে ঘুরপাক খেতে হয় এবং কোনো কিছু অন্বেষণের জন্য, এবং সেখান থেকে তাকে প্রকৃত কবিতাকে অন্বেষণ করে তার কবিতাকে সাজাতে হয়, সেটাই হচ্ছে খুব জরুরি। তো সেটা সবকিছুর একটা মিশেল। সর্বশেষ 21শে পদক পেলেন বাংলা একাডেমি পুরস্কার এবং সিটি আনন্দ আলো পুরস্কার, দরিয়ানগর কবিতা সম্মাননা এবং কবিতা আলাপ সাহিত্য পুরস্কার। আপনার বন্ধু রুদ্রের নামে যে পদক সেটি পেয়েছেন। এই যে পুরস্কার এবং পদকগুলো পেলেন, তাতে কি কবির কতটা আসলে অনুপ্রেরণা বা কতটুকু আসলে পাওয়া হয়? পুরস্কারটা একজন কবির জন্য একটা এক ধরনের স্বীকৃতি, এবং এই স্বীকৃতিটা কবিকে প্রণোদনা দেয়, উৎসাহ দেয়। এটি একেবারে যে মানে অর্থাৎ পুরস্কারের মূল্যকে অস্বীকার করা যাবে না, কারণ তবে পুরস্কারটা তখনই সত্যিকার অর্থে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন একজন কবি বা একজন লেখক যিনি পুরস্কারটা পাচ্ছেন, তিনি যে কাজের জন্য পাচ্ছেন সেই কাজটা, সেই প্রেরণাকে ব্যবহার করে, অর্থাৎ পুরস্কারের প্রেরণা কিংবা পাঠকের ভালোবাসা সবকিছু ব্যবহার করে আরো অনেক ভালো কিছু উপহার দিতে পারেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য যদি না এই কাজটা করতে পারে তাহলে কিন্তু এই পুরস্কারও ওই যে প্রজাপতির, এটা আমার কথা না, পাবলো নেরুদা পুরস্কার সম্পর্কে বলেছিলেন যে আমার পুরস্কার হচ্ছে প্রজাপতির ক্ষণস্থায়ী জীবনের মতো। অর্থাৎ পুরস্কার এবং এটি আগেও লেখা হয়েছে, এখনো লেখা হচ্ছে। আসলে সমস্যাটা হচ্ছে যে এখন যে পৃথিবী, যেমন একটা সময় কিন্তু আমরা শুধু বাংলা কবিতাই পড়তাম, কারণ আমাদের কাছে সেভাবে কিন্তু বাইরের লেখাগুলো সেভাবে সামনে আসতো না। এখন যে আসলে যে বিশ্বায়নের একটা যুগ, সারা বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, আমরা যে কোনো সময় কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় আমরা বিচরণ করতে পারছি, এবং সেই সঙ্গে আজকে অনেক বিদেশি বই, বিদেশি বলতে আমি যে ভিন্ন ভাষার বই, বিশেষ করে ইংরেজিতে প্রচুর বই আসছে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন জায়গায় কিভাবে, আগে একটা মানে হয়তো বাইরের বইও আসতো, তবে অনুবাদ হয়ে আসতো, কিন্তু এখন আমরা একেবারে অরিজিনালও পাচ্ছি। অর্থাৎ একটা তুলনা করা একটা জায়গা কিন্তু দাঁড়িয়ে গেছে। এই তুলনা করা জায়গাটা আমি মনে করি যে আমরা কেমন লিখছি, কিন্তু একটা আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা যেহেতু বাংলা ভাষা লিখছি এবং বাংলা ভাষা অনুবাদ যদি না হয় তাহলে কিন্তু আমরা বাইরে যেতে পারছি না। বাইরে বইগুলো যেভাবে আমাদের সামনে আসছে বা কবিতাগুলো যেভাবে আসছে, এই জায়গাটা দিকে একটু নজর দেওয়া দরকারের জন্য, কারণ আমাদের কবিরা, আমাদের লেখকরা ভালো লিখছেন, কিন্তু এই যে ভালো লেখাটা যদি ভালোভাবে অনুবাদ করা না যায়, বা তাহলে আমরা ভিন্ন ভাষাভাষী পাঠককে আমরা ধরতে পারছি না। তারা কিন্তু আমরা কি করছি, যেমন রবীন্দ্রনাথ কিন্তু অনুদিত হয়ে কিন্তু সারা বিশ্ববাসীকে মানে অর্থাৎ চমকে দিয়েছিলেন। আমরা মনে করি যে আমাদের ভাষায় এরকম কবি আছে, কিন্তু অনুবাদটা খুবই জরুরি। সেই কাজটা যদি করতে পারি তাহলে আমাদের বড় লেখক, বড় কবিদেরকেও আমরা সেভাবে কিন্তু মনে করি যে বিশ্ব সভায় একটা আলাদা জায়গা দেখতে পাবো। আমরা কামাল চৌধুরীর সামান্য কথাই শুনতে পারলাম। আমরা এবার তার একটি কবিতা তারই কণ্ঠে উচ্চারণ শুনতে চাই। যে জীবন রূপ কথা, প্রতিটি কুহক শেষে আমি বৃষ্টি দিন, ভিজে যাওয়া বাতায়নে তোমার আকাশ। আমাকে লিখতে এসে যারা ফিরে গেছে, তারা কেউ কেউ হারানো বালিকা,
তাদের স্মৃতির অর্ঘে ভেঙে পড়ছে সব অভিমান। সেখানে ধুলির পাশে ইতিকথা বিস্মরণ লিখে আমিও কি অসমাপ্ত দীর্ঘ চরাচর। আমিও নদীর নাম, বহুবার জলে লেখা ভাঙনের স্রোত। হাঁকারে ডাক দিলে মাস্তুলের পাখি জন্ম খুঁজে আমিও যে যাচ্ছি ভেসে। রোদে পড়া আদিম শরীরে তুমি এসো অনন্ত দইতা, কি নাম তোমাকে দেব? জেনে গেছি নিজ জন্মে তুমি গোত্রহীন। আঙুলের পাশে তবু নতুন সকাল, দেখি দূর গ্রামে তুমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ। তোমার আকাশ থেকে তারারা নামছে দেখে বাতাসকে ভালোবাসা জানাতে এসেছি। যে জীবন রূপ কথা, যে জীবন ঝুলি ভর্তি আলোর উৎসব, সেখানেও আমি আছি। আমাকে লিখছি আমি, তোমাকেও। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমরা শুনব আবৃত্তি। কবি কামাল চৌধুরীর একটি কবিতা আবৃত্তি করছেন আমাদের বরেণ্য আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী। আবার দেখা হবে টুঙ্গি পাড়ায়, গেমাডাঙ্গা স্কুলে, ফুটবল মাঠে, মধুমতি বাইগাড়ির জলে, দুরন্ত বালকের স্মৃতির সকালে, প্রতিদিন সূর্যোদয়ে, প্রতিদিন আগত সন্ধ্যায়। বাংলাদেশ, আমি নত হয়ে বসে থাকি পদতলে। স্বাধীনতা, আমি পতাকার নিচে অসমাপ্ত জীবনী পাঠক। তোমার সমাধি সৌধে অনন্ত প্রার্থনা হাতে রেখেছি গোলাপ গুচ্ছ। এত লাল, রক্তাক্ত হাতে হাতে ভেসে যাচ্ছে পদ্মা, মেঘনা, যমুনায়। অবগাহন শেষে দেখা হবে শরীর ভেজা রোদে, যেখানে আমার দেশ সমাহিত মহিমায় খুঁজছে তোমাকে। আবার দেখা হবে টুঙ্গি পাড়ায়, আশ্চর্য শব্দের গায়ে চড়ে পড়ছে ফোঁটা ফোঁটা বিনম্র আকাশ। সেখানে প্রতিদিন তোমাকে লিখছে বাংলা কবিতা। মহাদেশ পাড়ি দিচ্ছে তোমার মুক্তির মন্ত্র। জাতি রাষ্ট্র জাগরণ, বাঙালির ভোর। আবার দেখা হবে রেসকোর্স ময়দানে, স্কুল পড়ুয়া বালকের রাগী বিকেলের রোদে, জনস্রোতে, লক্ষ লক্ষ মানুষের চিৎকারে, স্লোগানে, ইতিহাস বদলে দেওয়া তর্জনীর পাশে, অপরাহ্নের রক্ত পলাশে, প্রতিটি প্রদীপ্ত উচ্চারণে, প্রতিটি মুক্তির শব্দে, স্বাধীনতায়। আবার দেখা হবে রেসকোর্স ময়দানে, যখন উত্থিত হাত, আমাদের সাহসী যৌবন, যার যা আছে তাই নিয়ে যখন নিরস্ত্র মানুষ দাঁড়িয়ে পড়েছে হত্যাকারীর মুখোমুখি, যখন মাটির শপথ ছড়িয়ে পড়েছে দ্রুত গ্রাম থেকে গ্রামান্তরে, যখন ইতিহাসের পাতায় পাতা গর্জে উঠছে শিমুলের লাল, যখন বজ্রকণ্ঠ কথা বলছে ৫৪,০০০ বর্গ মাইল। সাত আমরা বই পরিচিতি রেখেছি প্রতিবারের মতো এবারও। কয়েকটি বইয়ের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের ৯০-এর দশকের অন্যতম কবি সাকিরা পারভিন। কবি, গল্পকার, প্রাবন্ধিক, গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল রচিত বইটির নাম স্মৃতিগদ্য। বইটিতে রয়েছে স্মৃতির অমেধ্য সাগর। বাংলাদেশের প্রথিতযশা ২০ জন কবি, শিল্পী, লেখকের সঙ্গে এই লেখকের জীবন আচরণ
তাদের সাথে কথোপকথন, তাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক জীবনের নানা ঘটনাবলী উঠে এসেছে সহজ সরলভাবে এই বইটিতে। জীবনানন্দ দাশের লক্ষ্মী প্যাঁচা শিক্ষক, প্রাবন্ধিক, কবি, গবেষক জেসমিন মুন্নি রচিত এই বইটির নামের মধ্যেই আপনারা বুঝতে পারছেন একটি বিবিধ গন্ধ রয়েছে। বইটি মূলত উপন্যাস, সরলের ভেতরে এক গরল উপন্যাস হলো এই বইটি। আপনারা যদি ভিন্ন স্বাদের উপন্যাসের স্বাদ পেতে চান, সাধারণ জীবনের মধ্যে অসাধারণ কিছু পেতে চান, তাহলে পাঠ করতে পারেন জেসমিন মুনি রচিত এই উপন্যাসটি। বই পরিচিতি পর্বে এবারে রয়েছে আমার হাতে ভাগ্যধন বড়ুয়া রচিত জিলিপি পাহাড়। ভাগ্যধন বড়ুয়া পেশায় একজন ডাক্তার, পেশায় ডাক্তার কিন্তু নেশায় তিনি কবি। অনেকগুলো কবিতার বই তার ইতিমধ্যে বের হয়েছে। এই বইটি টানা গদ্যে রচিত। এই বইটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ গদ্যে রচিত এবং এই বইটির সকল কবিতা ফুল, পাখি, বৃক্ষ, লতার সঙ্গে কবির এক অন্তর্গত বসবাসের চিত্র। আশা করি ভাগ্যধন বড়ুয়ার জিলিপি পাহাড় এই বইটির ভেতরে পাঠক ভিন্ন ধরনের কবিতার স্বাদ পাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের বই পরিচিতি পর্ব। আমরা মনে করি কবিতা আসলেই হচ্ছে সে পাতায় পাতায় যে কাঁপন, হৃদয়ের যে উদ্গীরণ, যেটি প্রাণের কথা বলে, হৃদয়ের কথা বলে, মানুষের কথা বলে, সেই কবিতা আপনি পাঠ করুন। কবিতা আপনাকে ঠকাবে না, কবিতা আপনাকে সতেজ রাখবে, আনন্দ দিবে। শুধু কবি কামাল চৌধুরীর কবিতা নয়, বাংলা কবিতা পড়ুন, কবিতার সাথে থাকুন। আপনাদের সবার মঙ্গল হোক। জয় বাংলা। দেশে